মুভির শুরুতে পবিত্র কুরআনের সূরা আল আরাফের আয়াত ১৬ এবং ১৭-র অনুবাদ দেখানো হয়। এর মূল কথা হলো শয়তান মানুষকে বিপদে ফেলতে তাদের সোজা পথ থেকে সরিয়ে দেবে এবং চারদিক থেকে আক্রমণ করবে। এরপর দৃশ্য চলে যায় এক বৃষ্টি ভেজা রাতে। সেখানে আমরা দেখি এক নারী রেইনকোট পরে একটি রুমের দিকে নজর রাখছে। তারপর দেখা যায় আশা এবং তার মাকে। আশা তার মাকে জিজ্ঞাসা করে তিনি কি এখনো সেই আংটিটা পরে আছেন। মা জানান এই আংটিটা আশার নানি তাকে বিয়ের সময় উপহার দিয়েছিলেন। মা মজা করে বলেন বয়ফ্রেন্ড পেলেই আশা তাকে ছেড়ে চলে যাবে। আশা প্রতিশ্রুতি দেয় সে কখনো বিয়ে করবে না এবং সারা জীবন মায়ের যত্ন নেবে। মা আশাকে অনুরোধ করেন যেন সে পরদিন কাজে না গিয়ে তার সঙ্গে বাড়িতে থাকে, কিন্তু আশা জানায় সে একজন নার্স, হাসপাতালে অনেক রোগী আছে, তাই তাকে যেতেই হবে। আশা খেয়াল করে তার মা অসুস্থ বোধ করছেন। মা স্বীকার করেন একা থাকতে তার ভয় লাগে এবং মনে হয় আশেপাশে কিছু খারাপ বা অশুভ কিছু রয়েছে। আশা তাকে বুঝিয়ে বলে এটা শুধু তার মনের ভুল, কিন্তু পরের মুহূর্তেই দেখা যায় আশা বিছানায় একা শুয়ে আছে। অর্থাৎ এতক্ষণ যা দেখানো হচ্ছিল তা ছিল শুধুই তার কল্পনা। পরদিন সকালে কাজে যাওয়ার সময় রুম নামের এক অচেনা নারী বারবার আশার নাম ধরে ডাকতে থাকে। রুম দাবি করে আশার মা তার কাছে এসেছিলেন। আশা অবাক হয়ে বলে তার মা তো মারা গেছেন। তখন রুম আশার মায়ের নাম রাতেয়া বলে তাকে চমকে দেয়। রুম আশাকে তার বাড়িতে আমন্ত্রণ জানায় বিস্তারিত বলার জন্য। প্রথমে আশা কাজের অজুহাত দিয়ে যেতে অস্বীকার করে, কিন্তু যখন রুম সেই গোপন আংটির কথা উল্লেখ করে যার কথা শুধু আশা এবং তার মাই জানত, তখন আশা যেতে রাজি হয়। রুম তার বাড়িতে আসার সঙ্গেই মোমবাতি জ্বালিয়ে একটি রিচুয়াল শুরু করে। সে বলে মোমবাতি নিভে গেলেই আশার আত্মা শরীর থেকে বের হয়ে যাবে। তখন যদি আশা তার মৃত মাকে ডাকে তিনি উত্তর দেবেন। মোমবাতি নিভে গেলে আশা অন্ধকারে মাকে ডাকতে থাকে। ওদিক থেকে তার মৃত মা সাড়া দেন। এটা শুনে আশা কান্নায় ভেঙে পড়ে। এরপর ফ্ল্যাশব্যাকে মায়ের মৃত্যুর সময় দেখানো হয়। রুম যখন আশার মায়ের আত্মাকে নিজের ভেতরে নেয় তখন বলে তার খুব ঠান্ডা লাগছে এবং সেখানে তার দম বন্ধ হয়ে আসছে। আশা কাঁদতে কাঁদতে ক্ষমা চায়। দৃশ্য বদলে হাসপাতাল দেখানো হয়। কয়েকজন নার্স তাদের সহকর্মী শান্তিকে নিয়ে কথা বলছে। অসুস্থতার কারণে শান্তিকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে। সে মূলত বয়স্ক রোগীদের বাড়িতে গিয়ে তাদের দেখাশোনা করত। নার্সদের মধ্যে অগাস্ট নামের এক ছেলে দাবি করে শান্তি যে বাড়িতে কাজ করত সেটা অভিশপ্ত ছিল। গুজব আছে সেই বাড়ির রোগী ধনী হওয়ার জন্য ব্ল্যাক ম্যাজিক করত। আনি নামের আরেক নার্স এসব কথাগুলো ফালতু বলে উড়িয়ে দেয়। সেই রাতে শান্তিকে তার ঘরে শুয়ে থাকতে দেখা যায়। হঠাৎ অদ্ভুত শব্দে সে জেগে ওঠে। দরজার উপরে এক অদ্ভুত বৃদ্ধ মানুষকে দেখতে পায়। ভয়ে সে কম্বলের নিচে লুকিয়ে পড়ে, কিন্তু সেই শয়তান সদৃশ ব্যক্তি হামাগুড়ি দিয়ে ভয়ঙ্করভাবে তার খাটে উঠে বসে। দৃশ্য আবার হাসপাতালে ফিরে আসে। নার্সরা আবার তর্ক শুরু করে। অগাস্টের ভূতের গল্পে কেউ বিশ্বাস করে না। তারা রামাকে বলে আশাকে জিজ্ঞাসা করতে সে কি সত্যি শান্তির ছেড়ে যাওয়া চাকরিটা নেবে। রামা জানায় আশার বর্তমান বাড়ি তাকে তার মায়ের কথা মনে করিয়ে দেয়, তাই সে হয়তো নতুন কাজ শুরু করতে চায়। অন্য নার্সরা আশার মায়ের মৃত্যুর কথা তুলতে থাকে। শোনা যায় তিনি দীর্ঘদিন ধরে ডিপ্রেশনে ভুগছিলেন এবং আত্মহত্যা করেছেন। যেদিন তিনি মারা যান সেদিন আশা ডিউটি শেষ করে রামার সঙ্গে ডেটে ছিল। তারা আফসোস করে বলে যদি আশা সেদিন একটু আগে ফিরত তাহলে হয়তো মাকে বাঁচাতে পারত। এরপর রামা আশার কাছে গিয়ে জানতে চায় সে কবে থেকে হোম কেয়ার কাজ শুরু করবে। আশা জানায় সে পরদিন থেকেই শুরু করার পরিকল্পনা করছে। রামা তাকে শান্তির সঙ্গে কথা বলতে বলে এবং প্রয়োজনে তাকে পৌঁছে দেওয়ার প্রস্তাবও দেয়। যদিও রামা তাকে পৌঁছে দিতে চায় আশা তার নাকচ করে দেয়। রামা সেই রাতের জন্য ক্ষমা চায় যেদিন আশার মা মারা গিয়েছিলেন, কিন্তু আশা তাকে আশ্বস্ত করে এতে রামার কোনোই দোষ ছিল না। পরদিন আশা মিস্টার এলহামের বাড়িতে গিয়ে নিজের পরিচয় দেয় এবং জানায় আগের রাতে সে কাজের জন্য মেসেজ করেছিল। মিস্টার এলহাম তাকে সম্মানের সঙ্গে ভেতরে ডাকেন। তিনি রোগীর অবস্থা বোঝান। গত 1 বছর ধরে রোগীর কথা বলতে সমস্যা হচ্ছে এবং তিনি ডাক্তারের কাছে যেতে চান না। বেশিরভাগ সময় তিনি বিছানায় শুয়ে থাকেন এবং মাঝে মধ্যে রাগও করেন।
যখন আশা পারিবারিক ডাক্তারের কথা জিজ্ঞাসা করে, এলহাম জানান তাদের পরিচিত সব ডাক্তারই মারা গেছেন। এরপর তিনি আশাকে রোগীর বিশেষ যত্ন নেওয়ার নির্দেশ দেন। মিস্টার এলহাম আশাকে জিজ্ঞাসা করেন সে কি এই বাড়িতে একা থাকতে পারবে। তিনি সতর্ক করে বলেন আগের নার্সদের মতো যেন সেও হঠাৎ করে কিছু না বলেই কাজ ছেড়ে পালিয়ে না যায়। তিনি আরও জানান তার স্ত্রী মিয়ানও এই বাড়িতেই থাকেন। এদিকে হাসপাতালে রামা তার সহকর্মীর কাছে শান্তির খোঁজ নেয়। জানা যায় কাজ ছাড়ার পর থেকেই শান্তি অসুস্থ এবং কারো মেসেজের উত্তর দিচ্ছে না। রামা শান্তির ঠিকানা চায়। ওদিকে আশার রোগীকে পরিষ্কার করার কাজ শুরু করে। সে রোগীকে বলে যদি ব্যথা লাগে তাহলে জানাতে। দৃশ্য রাতে চলে যায়। আশা যখন রোগীকে রাতের খাবার খাওয়াতে যায়, রোগী রাগ করে খাবার ছুঁড়ে ফেলে দেয়। আশা তাকে বোঝানোর চেষ্টা করে যে পুষ্টি ছাড়া তিনি দ্রুত সুস্থ হতে পারবেন না এবং অনুরোধ করে যেন এমনটা আর না করেন। এরপর আশা ফ্রেশ হতে বাথরুমে যায়। সেখানে সে এক মেয়ের কণ্ঠে নিজের নাম ধরে ডাক শুনতে পায়। আশা বিষয়টি উপেক্ষা করে নিজের কাজ শেষ করে। এরপর ফোনে আশা এবং রামার কথা হয়। আশার রোগীর জন্য দুঃখ প্রকাশ করে। তার দেখাশোনার জন্য পরিবারে মাত্র একজন সদস্যই বেঁচে আছে। রোগীর একটি মেয়ে ছিল যে সম্ভবত ছোটবেলায় মারা গেছে। তার স্ত্রীও আর বেঁচে নেই। পরদিন সকালে আশা বাড়ির আঙিনায় দুটি কবর দেখতে পায় এবং সেদিকে যায়। তখন সে খেয়াল করে রোগীর ঘরের জানালা থেকে কেউ তাকে গভীরভাবে তাকিয়ে দেখছে। আশা দৌড়ে ঘরে ঢুকে কিন্তু গিয়ে দেখে তার রোগী ইসমাইল ঘুমিয়ে আছে। অন্যদিকে রামা শান্তির খোঁজ নিতে তার বাড়িতে যায়। সে গেটের সামনে দাঁড়াতেই গেট নিজে থেকেই খুলে যায়। গেট এবং দরজা খোলা দেখে রামা ভেতরে ঢোকে। সেখানে ভয়ঙ্কর দুর্গন্ধ পায়। এরপর সে শান্তির বিকৃত ও ভয়াবহ অবস্থায় পড়ে থাকা লাশ দেখতে পায়। লাশ দেখে রামা প্রচণ্ড ভয় পেয়ে যায়। পরে স্বাস্থ্যকর্মীরা এসে শান্তির মরদেহ নিয়ে যায়। তারা জানায় শান্তির মৃত্যু 1 সপ্তাহেরও বেশি আগে হয়েছে এবং তার মুখ দেখে মনে হয় সে প্রচণ্ড ভয়ে পেয়ে মারা গেছে। তারা রামাকে বিষয়টি পুলিশের কাছে রিপোর্ট করতে বলে। রামা এরপর আশাকে ফোন করে কিন্তু আশা গভীর ঘুমে থাকায় ফোন ধরতে পারে না। ঠিক তখনই কেউ একজন আশার মাথায় হাত বুলিয়ে দেয়। আশা সঙ্গে সঙ্গে জেগে ওঠে কিন্তু ঘরে কাউকে দেখতে পায় না। সে বিছানার নিচে তাকায় কিন্তু সেখানে সে কিছু একটা দেখতে পায়। সেটা নিতে গিয়ে হঠাৎ খাট থেকে কর্মর শব্দ আসে। আশা দেখে কেউ একজন বিছানায় বসে আছে, পা নিচে ঝুলিয়ে। ভয়ে সে জমে যায়। হঠাৎ তার ঘুম ভেঙে যায়। এতক্ষণ সে স্বপ্ন দেখছিল, তখন সকাল হয়ে গেছে। এরপর আশা আবার রোগীকে খাওয়ানোর চেষ্টা করে কিন্তু ইসমাইল বলে খাবার ফেলে দিতে। সে আবারও খাবার ছুঁড়ে ফেলে। আশা দীর্ঘশ্বাস নিয়ে তাকে বোঝায় এমন আচরণ করলে তিনি কখনোই সুস্থ হতে পারবেন না। ফ্লোর পরিষ্কার করার সময় আশা ইসমাইলের বিছানার নিচে কিছু খুঁজে পায়। ঠিক তখনই পাশের আরেকটি বিছানার নিচেও একই রকম জিনিস সে দেখতে পায়। বেশি কিছু না ভেবে সে সেগুলো ডাস্টবিনে ফেলে দেয়। যখন সে ময়লা ফেলতে যায় তখন প্রথমবারের মতো আমরা মিস্টার এলহামের স্ত্রীকে দেখি। এদিকে হাসপাতালে শান্তির ঘটনার পর রামা ও ফিরমান কথা বলছে। এটা হাসপাতাল না কবরস্থান বোঝাই যায় না। এরপর রামা ওয়াশরুমে যায়। হঠাৎ লাইট চলে যায়। অন্ধকারে রামা ওয়াশরুম থেকে বের হয়ে ফিরমানকে খুঁজতে থাকে। হঠাৎ সেখানে শান্তির ভূত দেখে সে ভয়ে চমকে ওঠে এবং বাইরে বের হওয়ার চেষ্টা করে কিন্তু দরজা লক ছিল। অন্য দরজা দিয়ে বেরোতে গেলে শান্তির ভূত তার সামনে এসে দাঁড়ায়। ঠিক তখনই লাইট ফিরে আসে এবং ফিরমানও সেখানে আসে। সে জিজ্ঞাসা করে কি হয়েছে কিন্তু রামা বিষয়টি এড়িয়ে যায়। বাড়িতে গিয়েও রামা সেই ঘটনাটি ভুলতে পারে না। পরদিন সকালে আশা উঠে বিছানার নিচে পাওয়া অদ্ভুত জিনিসগুলোর ছবি তোলে এবং বেরিয়ে যায়। সে মিস্টার এলহামের জন্য একটি নোট রেখে যায়। সেখানে লেখা পারিবারিক সমস্যার কারণে তাকে পুরো দিনের জন্য বাইরে যেতে হবে, সন্ধ্যায় সে ফিরে আসবে। এদিকে আশা ও রামা মোটরসাইকেলে করে একটি বাড়ির সামনে পৌঁছায়। রামা বাড়িটি সম্পর্কে জিজ্ঞাসা করলে আশা বলে এখানে যারা থাকেন তারা তাদের সাহায্য করতে পারবেন। তারা দরজায় নক করে। আসলে আশা রামাকে নিয়ে রুমের কাছে এসেছে। রুম তাদের দেখে অবাক হয় এবং ভেতরে ডাকে। আশা ইসমাইলের ঘর থেকে পাওয়া জিনিসগুলো ছবি দেখিয়ে জিজ্ঞাসা করে এগুলো কি। রুম জানায় এগুলো এক ধরনের কবচ। সাধারণত এগুলো সুরক্ষার জন্য ব্যবহার করা হয় কিন্তু কিছু কবচ অসুখ বা বড় বিপদও ডেকে আনতে পারে। রুমের মতে এগুলো অশুভ কবচ। আশা জানায় সে এগুলো নিজের এবং রোগীর বিছানার নিচে পেয়েছে। রুম তখন ধারণা করে হয়তো মিস্টার ইসমাইল আসলে অসুস্থ নন, বরং তার নিজের পরিবারই তাকে অভিশাপ দিয়েছে।
হঠাৎ রুম রামার জাপানি ক্যালেন্ডার অনুযায়ী জন্ম সময় জানতে চায়। রামা জানায় তার জন্ম সময় মঙ্গলবার পড়ে। রুম খুশি হয়ে বলে এটা খুবই শক্তিশালী এবং পবিত্র সময়। রুম বলে এই সময় জন্ম নেওয়া মানুষের ওপর কালো জাদুর প্রভাব পড়ে না। সে আশাকে নির্দেশ দেয় বাড়িতে গিয়ে কবচগুলো পুড়িয়ে ফেলতে হবে এবং পোড়ানোর সময় একটি বিশেষ মন্ত্র পড়তে হবে। এরপর তারা রুমের কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে যায়। রামা আশাকে জিজ্ঞাসা করে সে শান্তির ব্যাপারে রুমকে কেন কিছু বলেনি। আশা জানায় সে আগেই বলেছে, আর রুমের মতে শান্তি সেই বাড়িতে কাজ শুরু করার আগেই অসুস্থ ছিল। রামা রুমকে বিশ্বাস করে না, কিন্তু আশা করে, কারণ রুম আগেই তাকে সাহায্য করেছে। আশা বলে মিস্টার এলহাম তার জন্য অপেক্ষা করছেন, তাই সে দেরি করতে চায় না। বাড়ি ফিরে আশা লুকিয়ে তাবিজ পোড়ানোর রিচুয়াল শুরু করে। সে কবচে আগুন লাগিয়ে মন্ত্র পড়তে থাকে। হঠাৎ মিস্টার এলহামের স্ত্রী মিয়ান দরজায় জোরে জোরে ধাক্কা দিতে শুরু করেন। তিনি ভিতরে ঢুকে পোড়া গন্ধ পান এবং বুঝে যান কিছু একটা পোড়ানো হয়েছে। তিনি আশাকে প্রশ্ন করতে থাকেন। মিয়ান বলেন তিনি আশাকে একা একা কথা বলতে শুনেছেন। কঠোরভাবে সতর্ক করে দেন তার কাজ শুধু ওই বৃদ্ধ মানুষটির দেখাশোনা করা, অন্য বিষয়ে নাক গলানো নয়। আশা জানায় এই বাড়িতে তার খারাপ স্বপ্ন হচ্ছে, কিন্তু মিয়ান তাকে ধমক দিয়ে চুপ করিয়ে দেন এবং বলেন এই বাড়ির ইতিহাস সম্পর্কে আশা কিছুই জানে না। সেই রাতে আশা তার মাকে দেখতে পায়। মা তাকে ঘরের ভেতর একটি গোপন পথ দেখান। আশা আলমারি সরিয়ে সেই গোপন পথে এগিয়ে যায় এবং একটি ঘর খুঁজে পায়, যেটি আসলে স্যাক্রিফাইসের ঘর। আশা তাড়াহুড়ো করে ঘরে ছবি তুলতে থাকে। ওদিকে রামা ঘুমের মধ্যে নিজের ঘরে শান্তির ভূত দেখে ভয়ে কেঁপে ওঠে, কিন্তু সঙ্গে সঙ্গে তার ঘুম ভেঙে যায়, কারণ এটা ছিল দুঃস্বপ্ন। পরদিন সকালে মিয়ান আশাকে দেখতে না পেয়ে ইসমাইলের ঘরে যান এবং তারপরে তার স্বামী এলহামকে ডাকেন। এলহাম আসতেই মিয়ান জিজ্ঞাসা করেন তিনি কি জানতেন যে বাড়িতে একটি গোপন ঘর আছে। উত্তর না দেওয়া পর্যন্ত তিনি প্রেসার দিতে থাকেন। শেষে এলহাম স্বীকার করেন তিনি গোপন ঘরের কথা জানতেন। এত বছর বিয়ের পরও এই গোপন কথা লুকিয়ে রাখায় মিয়ান অবাক ও হতাশ হন। এরপর তিনি মিস্টার টার্টোকে ফোন করে তাড়াতাড়ি বাড়িতে আসতে বলেন। দৃশ্য বদলে রামাকে দেখা যায় সে রুমের কাছে গেছে। রুম তাকে দেখে বলে সে আগেই বুঝেছিল রামা আজ আসবে। এদিকে মিস্টার টার্টো বাড়িতে পৌঁছালে মিয়ান তাকে জানান তিনি উপরের তলায় একটি বলিদানের ঘর খুঁজে পেয়েছেন। অন্যদিকে রুম রামাকে বলে আশা যে ছবিগুলো পাঠিয়েছে তা প্রমাণ করে যে ওই বাড়িতে আসলেই কোনো সুপার ন্যাচারাল অ্যান্টিটিকে লালন পালন করা হচ্ছে। এদিকে টার্টো জানান তিনি বিশেষ জায়গায় কবচগুলো রেখেছিলেন যাতে বাড়ির লোকজন সুরক্ষিত থাকে এবং বাইরের খারাপ উদ্দেশ্যের কেউ ভিতরে ঢুকতে না পারে। আর রুম কান্ট বোবরা নামের এক ধরনের কালো জাদুর কথা বলে। যারা ধনী হওয়ার জন্য এই জাদু করে তাদের বাড়ির কোনো না কোনো অংশ সবসময় সংস্কার বা মেরামতের মধ্যে থাকে এবং পরিবারের একজন সদস্য কম বয়সে মারা যায়। এদিকে টার্টো ইসমাইলের ছোট মেয়ের ছবি দেখে তার সম্পর্কে জানতে চান। এলহাম জানান সে 13 বছর বয়সে মারা যায় এবং ডাক্তাররা মৃত্যুর কারণ বলতে পারেননি। এরপর মিয়ান টার্টোকে উপরের ঘরটি দেখাতে চান। আশা যখন তান্ত্রিকের ছবি পাঠায় রুম সতর্ক করে বলে অনেক তান্ত্রিক ভালোও হতে পারে আবার খারাপও হতে পারে, তাই সাবধানে থাকতে হবে। রুম জানায় এই বাড়ির অশুভ শক্তি প্রতি 8 বছর পর পর একটি স্যাক্রিফাইস দাবি করে। এদিকে এলহাম জানান তার বোনের মৃত্যুর ঠিক 8 বছর পর তাদের মা বাবার বিছানার সামনে ফাঁসি নিয়েছিলেন। রুম ব্যাখ্যা করে চুক্তিতে সামান্য ভুল হলেই আত্মা রেগে যায়। ইসমাইল হয়তো ভয় পেয়েছিলেন যে পরের আক্রমণ তার ছেলের উপর হবে, তাই তিনি ঘরটি বন্ধ করে দিয়েছিলেন। এলহাম জানান 3 বছর আগে দরজা বন্ধ করার পর থেকেই তার বাবা অসুস্থ হয়ে পড়েন। রুম বোঝায় সুপার ন্যাচারাল শক্তির জন্য আলাদা ঘর দরকার, যেখানে তাকে খাবার বা বলিদান দেওয়া হবে। শয়তান যত বড় হয় বলিদানও তত বড় লাগে, এমনকি মানুষের প্রাণও। দরজা বন্ধ হওয়ার পর থেকে সেই শয়তান রাগে অন্ধকারে সঠিক সময়ের অপেক্ষায় আছে। পুরো পরিবারকে শেষ না করা পর্যন্ত সে এলহামের বাবাকে মরতে দেবে না। এখন শয়তান দুর্বল, তাই শক্তি বাড়াতে সেই বাইরের সাহায্য চায়। রুমের আশঙ্কা আশা বিপদে আছে, কারণ সেই তান্ত্রিক হয়তো অশুভ শক্তিটিকে আরও শক্তিশালী করার চেষ্টা করছে। ঠিক তখনই বলিদানের ঘরে টার্টো এবং এলহামের ভিডিও করার সময় হঠাৎ আশা পজেসড হয়ে যায়। সে শয়তানি কণ্ঠে চিৎকার করে বলে এখান থেকে বের হয়ে যাও। বিপদ বুঝে রুম জানায় ক্লিভ অন ফ্রাইডের রাতে একটি বিশেষ রিচুয়াল হবে যা অবিলম্বে থামাতে হবে। আশার চিৎকার শুনে রুম রামাকে দ্রুত সেখানে যেতে বলে এবং জানায় তান্ত্রিকের রিচুয়ালের সময় আশার সঙ্গে একটি মন্ত্র পড়তে হবে। এদিকে টার্টো এবং পজেসড আশার মধ্যে লড়াই শুরু হয়। আশার ভেতরের শয়তান বলে এটা তার এলাকা,
টাটো সেখানে কেন এসেছে। টাটো তার নাম জানতে চাইলে শয়তান জোরে হেসে ওঠে। সে বলে নাম জানার কোনো দরকার নেই, বরং সে টাটোকে শেষ করে দেওয়ার হুমকি দেয়। তখন টাটো আশার মুখ থেকে কিছু একটা বের করে তাকে সাময়িকভাবে শান্ত করে। এরপর টাটো জানায় আজ রাত অর্থাৎ ক্লিভ অন ফ্রাইডে একটি বিশেষ রিচুয়াল করতে হবে। রাতে সে রিচুয়াল শুরু করে। ঠিক তখনই রামা সেখানে পৌঁছে যায়। সে লুকিয়ে বাড়িতে ঢুকে আশার কাছে যায়। আশার হাত পা বাঁধা ছিল। রামা তার বাঁধন খুলে বলে রুম বলেছে তাদের দুজনকে একসঙ্গে এই মন্ত্র পড়তে হবে। সে একটি কাগজ বের করে প্রস্তুতি নেয়। ওদিকে টাটো রিচুয়াল শুরু করতে ইসমাইল যন্ত্রণায় চিৎকার করতে থাকে। টাটো মন্ত্র পড়া শুরু করলে আশা এবং রামাও একসঙ্গে মন্ত্র পড়তে থাকে। হঠাৎ টাটোর রিচুয়ালের থালা ভেঙে যায় এবং পরিবেশ হঠাৎ শান্ত হয়ে যায়। ঠিক তখনই কারো আসার শব্দ শোনা যায়। রামা আশাকে সতর্ক করে বলে ওরা আসছে। সে আশার বিছানার নিচে লুকিয়ে পড়ে। টাটো মিয়ানকে জানায় আশা এখন আগের চেয়ে ভালো আছে। এরপর সে চলে যাওয়ার প্রস্তুতি নেয়। তারা ঘর থেকে বেরিয়ে গেলে রামা বিছানার নিচ থেকে বের হয়। সে আশার ব্যাগে একটি নোট পায় যেখানে লেখা ক্লিভ অন ফ্রাইডেতে মিস্টার ইসমাইলের ঘরের ঠিক নিচে 12 বার এই মন্ত্র পড়তে হবে। রামা নোটটি নিজের কাছে রেখে আশাকে বলে পরে সে আবার আসবে। এরপর দৃশ্য বদলে রুমকে দেখা যায়। সে একটি বিশেষ রিচুয়াল শুরু করেছে। সে আগুনের মতো কিছু এক জিনিস ইসমাইলের বাড়ির দিকে পাঠায়। অন্যদিকে আশা নিজের ঘর থেকে বের হয়ে স্যাক্রিফাইসের রুমে যায়। সেখানে সে তার মাকে দেখতে পায়। উপরের শব্দ শুনে মিয়ানের ঘুম ভেঙে যায়। সেও স্যাক্রিফাইস রুমে যায়। সেখানে সে জানালা নড়তে দেখে এগিয়ে যায়। হঠাৎ কেউ তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। কিছুক্ষণ পর এলহামের ঘুম ভাঙে। পাশে মিয়ানকে না দেখে সে খুঁজতে বের হয়। বাইরে গিয়ে আঙিনায় মিয়ানের মৃতদেহ পড়ে থাকতে দেখে। ঠিক তখন বাবার হাসির শব্দ শুনে এলহাম ক্ষিপ্ত হয়ে বাবাকে মারতে যায়। অন্যদিকে রামা আবার রুমের কাছে যায়। রুম তাকে দেখে বলে সে আগেই বুঝেছিল রামা আজ আসবে। এদিকে এলহাম বাবাকে ঘরে না পেয়ে স্যাক্রিফাইস রুমের দিকে যায়। রামা রুমের সামনে তাবিজ এবং নোট বের করে প্রশ্ন করে। সে একই ধরনের তাবিজ শান্তির বাড়িতেও রেখেছিল। তাহলে এটা আশার ব্যাগে কেন? রুম যুক্তি দেয় সব তান্ত্রিক একই রকম তাবিজ ব্যবহার করে। কিন্তু রামা বিশ্বাস করে না এবং নিশ্চিত হয় সব কিছুই রুমেরই পরিকল্পনা। রামা রুমের আসল উদ্দেশ্য জানতে চায়। অন্যদিকে এলহাম স্যাক্রিফাইস রুমে গিয়ে দেখে তার বাবা পাগলের মতো হাসছে। এদিকে রুমও রামার সামনে জোরে হাসতে থাকে। সে বলে রামার ধারণাই ঠিক, কিন্তু তার আত্মবিশ্বাসের অভাব আছে। রুম জানায় রামার এই দুর্বলতার কারণে আজ সে রুমের আস্তানায় এসে পৌঁছেছে। রুম নিজের আসল উদ্দেশ্য প্রকাশ করে। সে জানায় ওই বাড়িতে এমন কিছু আছে যা পেলে তার শক্তি আরো বেড়ে যাবে। সে আগে ঢোকার চেষ্টা করেছিল কিন্তু প্রোটেকশন সার্কেলের কারণে সে পারেনি। তাই সে অন্য পথ বেছে নেয়। প্রথমে সে শান্তিকে ব্যবহার করেছিল কারণ শান্তি সহজে বাড়িতে ঢুকতে পারত, কিন্তু শান্তি ছিল দুর্বল এবং বোকা। এরপর রুম আশাকে ব্যবহার করে বাড়িতে প্রবেশ করে। এদিকে এলহাম যখন বাবাকে মারতে যায় ঠিক তখনই কেউ তাকে দড়ি দিয়ে ঝুলিয়ে দেয়। তার বাবা ক্রমাগত হাসতেই থাকে। হঠাৎ তার বাবা যন্ত্রণা ভরা কণ্ঠে এলহামকে ডাকেন, কিন্তু ততক্ষণে এলহাম মারা গেছে। ওদিকে রুমে ব্ল্যাক ম্যাজিকের প্রভাবে রামা অচেতন হয়ে পড়ে। রুম তাকে কাফনের মতো কাপড়ে মুড়ে বলিদানের জন্য প্রস্তুত করে। এরপর ছুরির শব্দ শোনা যায়। কিছুক্ষণ পর রুম একটি ব্যাগ হাতে নিয়ে বাড়ির বাইরে যায়। অন্যদিকে কেউ মিস্টার ইসমাইলের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। আর এই কাজটি করেছে অন্য কেউ নয়, আশাই, যে মিয়ান, এলহাম ও ইসমাইল তিনজনকেই হত্যা করেছে। কিন্তু এখন আশা কান্নায় ভেঙে পড়ে। অন্যদিকে রুমও একটি ব্যাগ সঙ্গে নিয়ে সে বাড়ির দিকে এগিয়ে আসছিল। আর এদিকে হঠাৎ করে সেই শয়তানকে দেখে আশা ভয়ে কাঁপতে থাকে। ঠিক তখনই রুম বাড়ির ভেতরে ঢুকে। রুম দেখে আশা কাঁদছে এবং বলে তাকে জোর করে এসব করতে বাধ্য করা হয়েছে। রুম ব্যাগ খুলে রামার কাটা মাথা বের করে টেবিলের উপর রাখে। এরপর সে শয়তানি পূজা শুরু করে। সে কাজিমান নামের এক শক্তিশালী শয়তানকে ক্লিভ অন টিউজডেতে জন্ম নেওয়ার রামার কাটা মাথা উৎসর্গ করে। তারপর কাজিমানের কাছে নিজের রক্ষক হওয়ার অনুরোধ জানায়। কাজিমান গর্জে ওঠে এবং জিজ্ঞাসা করে রুম কি তার শর্তগুলো জানে। রুম প্রতিশ্রুতি দেয় সে সারা জীবন কাজিমানের সব দাবি পূরণ করবে। এরপর রুম সেখান থেকে কাজিমানের একটি বস্তু নিয়ে আশার কাছে যায়।
ফ্ল্যাশব্যাকে দেখা যায় রুম আশাকে লোভ দেখিয়েছিল, যদি আশা তাকে সাহায্য করে তাহলে সে আবার তার মৃত মাকে দেখতে পাবে। মাকে দেখার আকাঙ্ক্ষায় আশা রুমকে সাহায্য করার প্রতিশ্রুতি দেয়। অর্থাৎ পুরো ঘটনাটির নেপথ্যে ছিল রুম। সে কাজিমান শয়তানকে নিজের অধীনে এনে নিজের শক্তি ও সম্পদ বাড়াতে চেয়েছিল। রামা শুধু তার জন্ম সময়ের কারণে রুমের শিকার হয়েছিল, কারণ সে ক্লিভন টিউজডেতে জন্মেছিল। আর টার্টো কোনো খারাপ তান্ত্রিক ছিল না, আসল খারাপ তান্ত্রিক ছিল রুম নিজেই। আশার যে মাকে সে বারবার দেখত সেটি তার মায়ের আত্মা ছিল না, ওটা ছিল রুমের তৈরি এক বিভ্রম। পরের দৃশ্যে দেখা যায় রুম সে একই রেনকোট পরে আছে যা সিনেমার শুরুতে দেখা গিয়েছিল। আর একদম শেষ দৃশ্যে আমরা দেখি আশা যখন নিজের বাড়িতে ফিরে আসে তখন বিছানায় তার মাকে বসে থাকতে দেখে। আর এখানেই মুভির সমাপ্তি ঘটে। তো বন্ধুরা, এই ছিল সম্পূর্ণ মুভির এক্সপ্লেনেশন। আশা করি মুভির গল্পটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার এক্সপ্লেনেশন আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।